উদ্দেশ্য, আর কিছুই না। তো আমাদের ফার্স্ট যেই আমি ইনসিডেন্টটা বলবো, সেই ইনসিডেন্টটা বেসিক্যালি তোমরা অবাক হয়ে যাবে, একটা বিয়ে বাড়ির ইনসিডেন্ট। আমি কিছু কিছু চেষ্টা করছি যে কিছু কিছু ইউনিক ইনসিডেন্টস তোমাদের কাছে তুলে ধরার জন্যে। সেই ইনসিডেন্টসগুলো তোমাদের শুনে যদি ভালো লাগে অবশ্যই মানে মানে আমার লাইফটা শেয়ার করো। যদি একটু তোমার চেনাশোনা কাউর, তোমাদের চেনাশোনা কাউর থাকে, তারা যদি শুনতে চায় অবশ্যই তোমরা শেয়ার করতে পারো। তো বেসিক্যালি এই ঘটনাটা একটা বিয়ে বাড়ি সংক্রান্ত। এবার দেখো, বেসিক্যালি বিয়ে বাড়ি যেটা হয়, বিয়ে বাড়িতে বেসিক্যালি আমরা যাই একটা সময়, একটা পার্টিকুলার সময়। যদি নিজের বাড়ির কারোর বিয়ে হয় তাহলে দ্যাট ইজ অ্যানাদার থিং। নিজের বাড়ির বিয়ে হলে তো সব সময় সারাক্ষণই থাকতে হয়, মানে বাট A to Z সবসময় থাকতে হবে, সব কিছু দেখাশোনা করতে হয়, সবই করতে হয়। কিন্তু ধরো তোমার একটা ইনভিটেশন এলো, তো তুমি সেই ইনভিটেশনটার মানে দেওয়ার জন্য তুমি ম্যাক্সিমাম 3 কি 4 ঘন্টা ধরো একটা বিয়ে বাড়িতে গিয়ে দিতে পারো বা দাও। ইস বেসিক্যালি যদি একটু বেশি ক্লোজ হয় তাহলে তার থেকে বেশি একটু রাত করে ফিরতে পারো। তো এটা বেসিক্যালি মানে একটা অদ্ভুত ঘটনা। মানে হাজব্যান্ড ওয়াইফ ছিল, তাদের বিয়ে হচ্ছিল, তারা দুজনেই কলকাতার নয়। মেয়েটা ছিল রাজস্থানের আর ছেলেটা ছিল ওদের পাঞ্জাবের। এবার ওদের লাভ ম্যারেজ ছিল, ওরা দুজনেই লাভ ম্যারেজ। এবার সব বাড়িতে সব জানা আগে থেকেই জানতো। তো সেই জন্য আর বেশি দেরি করেনি। মেয়েটিরও খুব বেশি বয়স ছিল না, ম্যাক্সিমাম বোধহয় ওই 27 কি 28 বছর বয়স ছিল, আর ছেলেটির ওই 32-33 বছর বয়স ছিল। তো দুজনা মিলে যেহেতু একটা জায়গায় কর্পোরেট লেভেলে কাজ করতো, তো সেখান থেকেই আলাপ হয়ে সেখান থেকেই মানে হাসি ঠাট্টা আড্ডা যাকে বলে, তারপর থেকেই একে অপরকে প্রথমেও তারা বন্ধুই ছিল 1 বছর, কিন্তু তারপরে আস্তে আস্তে বুঝতে পারলো যে এটা বন্ধুত্ব থেকেও বেশি কিছু। তো বোঝার পরে তারা সেটা করলো কি, ওরা মানে বাড়ির লোকজনদের জানালো। কারণ বাড়ির লোকজনদের কোনো আপত্তি ছিল না, যেহেতু দুজন দুজনকে ভালো করে চিনতো, তো বেসিক্যালি কোনো আপত্তি ছিল না। এবার সেই ক্ষেত্রে যে বিয়ে বাড়ি খুবই জাঁকজমক, খুবই আয়োজন করছে। মানে ছেলের বাড়ির তরফ থেকেও অবস্থা বেশ ভালো, মানে আর্থিকভাবে খুবই ভালোভাবে সম্বল, আর মেয়ের বাড়ির দিক থেকেও আর্থিকভাবে খুবই সম্বল, মানে একেবারে যেটাকে বলে পারফেক্ট কাপল, পারফেক্ট জোড়ি। তো ওরা ঠিক আছে। এবার বিয়ে হবে, সবাই খুব এক্সাইটেড, কেনাকাটি হচ্ছে 1 মাস না 2-3 মাস আগে থেকে। খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার। এবার যে মেয়েটি ছিল, ওই মেয়েটি নাম আমি বলবো না, ছেলেটিরও নাম বলবো না, মেয়েটির নামও বলবো না। ওই মেয়েটি তো ছেলেটার সাথে বিয়ে হবে, তো সবচেয়ে বেশি ক্লোজ তো ওরা দুজনেই। তো মেয়েটি না এই বিয়ের ধরো এই 3-4 মাস আগে থেকে ওর মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ, আস্তে আস্তে ওর মধ্যে একটা চেঞ্জ আসছে, সেটা কিন্তু নোটিস করতে শুরু করলো। মানে ছেলেটা আগে যেমন ওরা ঘন্টার পর ঘন্টা রাত্রিবেলা বাড়ি ফিরেও কথা বলতো, বা যা হয় লাভ রিলেশনে যা হয় বেসিক্যালি, তো তাই করতো। এবার না যত বিয়ে এগিয়ে আসতে থাকলো, ও তত না ছেলেটা অ্যাভয়েড করতে শুরু করে দিল মেয়েটাকে, কমপ্লিটলি অ্যাভয়েড করতে শুরু করলো। এবার একটা সময় মেয়েটার এমন একটা ফিলিংস এসে গেল যে ওর বোধহয় আমাকে ভালোবাসে না, ওর হয়তো অন্য কোনো মেয়েকে পছন্দ। সাউন্ডটা একটু জোরে করা যাবে অমৃতা? 1 সেকেন্ড। আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে? এবার কি একটু সাউন্ডটা বাড়লো? একটু বলো না প্লিজ। ভুমনা মোহিনী একটু বলো সাউন্ডটা। হ্যালো মধুদি, সাউন্ডটা কি বেড়েছে একটু, না আগের মতনই আছে? কারণ আমি তো কোনো কিছু মনে করো না, আমি কোনো ডিভাইস তো ইউজ করি না, আমি এমনি মোবাইলেই লাইভ করি। তো যদি একটু জোরে হয় তোমরা একটু বলো। এবার ঠিক আছে। আসলে সাউন্ডটা হয়তো কোনো কারণে আমার হাত লেগে একটু কমে গেছিল। তো ঠিক আছে, আমি এবার কন্টিনিউ করছি। হ্যাঁ বেড়েছে, থ্যাংক ইউ অমৃতা। এবার যাই হোক, এবার তখন মেয়েটি ভাবলো যে আমি কি ওর বাড়ির লোকজনের সাথে কথা বলবো, যে ব্যাপারটা কি হচ্ছে, বাড়ির লোকজনে কারোর সাথে শেয়ার করেছে কিনা। এবার ওই ছেলেটির একটি মামা আছে, ওই ছেলেটির মামাটার সাথে ভীষণ ক্লোজ, দে আর লাইক ফ্রেন্ডস অনলি। তো ও ভেবেছে হয়তো মামার সাথে হয়তো শেয়ার করেছে কোনো কারণ, যে কেন এরম হচ্ছে, কেন ওকে ইগনোর করছে আস্তে আস্তে। তখন ও মামাজিকে গিয়ে জিজ্ঞেস করেছে যে মামাজি, ওর এরম একটা দেখছে কত কিছুদিন হলো ও আমাকে খুব একটা বেশি ওর সাথে কথা বলছে না, আমাকে খুবই ইগনোর করে চলছে, তো তুমি কি জানো ওর কি অন্য কাউকে পছন্দ, কি অন্য কাউকে ভালোবাসে? তখন মামা বলছে আমার তো অনেকদিন ওর সাথে এমনভাবে কথা হয়নি, আমি তো কাজের চাপে যেতেও পারিনি, তো তুমি যদি বলো আমি একবার ওর সাথে কথা বলে দেখতে পারি।
তখন বলছে হ্যাঁ মামাজি একটু দেখো, দেখে আমাকে একটু জানাও কি হয়েছে, কি সমস্যা হচ্ছে, ও কি আমাকে ভালো লাগছে না, বা আমার তরফ থেকে কিছু ভুল হয়েছে যেটাও মানে মেনে নিতে পারছে না, তাহলে আমাকে একটু জানিও। তখন ঠিক আছে, আমার মামাজি একটা দিন ঠিক করলো যে মামাজি সত্যি কাজ ছিল, উনি একটা বিশাল বড় একটা বিজনেস মানে নিজে একদম চালনা করতেন, তো সেই জন্যে সময়টা তেমনভাবে পেতেন না। তো সেই ক্ষেত্রে যেটা হলো, এবার উনি তখন একদিন রাত্রিবেলা মানে তাড়াতাড়ি কাজটা সেরে একদিন বললো যে আমি ওখানে থাকবো, আমি আমার ভাইপোর সাথে থাকবো, টাইম স্পেন্ড করবো, ওর বিয়ে তো আসছে, তার আগে একটু টাইম স্পেন্ড করবো। তখন ও তো যেহেতু বন্ধুর মতো ছিল যেমন বললাম, তো বন্ধুর মতো গিয়ে জিজ্ঞেস করছে যে হ্যাঁ রে কেমন আছিস, তো তো সামনে বিয়ে, তো খুব মনে খুব আনন্দ না, যেমন হয় মানে একটা বন্ধুর সাথে বন্ধুরা যেমন একটা মানে শেয়ার করে ওরম টাইপেরই। তখন বলছে ধুর কিসের আনন্দ। তখন না একটু খটকা লেগেছে মামাজি, বলছে কিসের আনন্দ মানে সামনে বিয়ে বাড়ি, এত আয়োজন চলছে চলছে চারিদিকে, তুই বলছি কিসের আনন্দ। তখন বলছে যে আমার না ঠিক ভালো লাগছে না মামা, জানো তো এই বিয়ে থা এই অনুষ্ঠান, এত কিসের অনুষ্ঠান। তখন না মামার আবার খটকা লেগেছে, বা তুই কি বলছিস, তুই একটা মেয়েকে ভালোবেসেছিস এতদিন ধরে, 1 বছরের ওপরে হয়ে গেল, তারপরে এখন যখন বিয়ে করার মানে সময় আসছে, তুই এখন বলছিস যে কিসের বিয়ে কিসের আয়োজন, তুই আমাকে খুলে বল কি হয়েছে। মানে কিছু বলতে চাইলো না, মানে মামার না তখন একটু সন্দেহ হয়েছিল যে ওর সাথে হয়তো কিছু একটা চলছে। আর যেমন মেয়েটি ভেবেছিল যে ওরা তো কার সাথে অ্যাফেয়ার চলছে, তো মামাও সেম ভাবে তেমন ভাবেই সেটাই ভেবেছিল যে হয়তো কোনো অ্যাফেয়ার চলছে। তো কি করলো, মামা বললো যে আজকে রাতে না আমি আর তুই শোবো, আগে যেমন সে আমরা আড্ডা মারতাম গল্প করতাম মনে আছে, আমরা দুজনে একসাথে শোবে আড্ডা মার। হট করে ছেলেটি বলছে মামা তুমি না একটু অন্য ঘরে শো আজকে, আমি একটু একা শোবো, বিয়ের আগে এরপর তো এমনিতেও একা শুতে পারবো না, বউ এসে গেলে তো আমি একটু একা একা শোবো। তখন ওর মামার আবার খটকা লেগেছে, বললো ও কেন এত একা শুতে চাইছে, ব্যাপারটা কি কিনা কেন একা শুতে চাইছে। তখন বলছে মা বলছে আমাকে একটু খেয়াল রাখতে হবে, আমার ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। তো ঠিক আছে, এবার যথারীতি যেমন বলা তেমন কাজ। এবার তখন ওই রাত্রিবেলা জেগে বসে আছে মামা, মানে ওই দেখার জন্য নিজের ভাগ্নে কি করছে। ঠিক আছে, এবার তখন দেখছি সবই ঠিক আছে, প্রায় 1টা বাজলো 2টো বাজলো, মানে 2:30 বাজলো, ঠিক যখন 3টে বাজলো না, মামা খেয়াল করলো মামা ঘুমাচ্ছিল, কিন্তু মানে দেখো মানুষ যতই যা মানে মানে এনার্জেটিক হোক না, ম্যাক্সিমাম 1টা থেকে 1টা 2টো অব্দি জেগে থাকতে পারে খুব ভালোভাবে। এবার আমার এক্সাম্পল দিয়ে বলছি আমি 1টা 2টো অব্দি ইজিলি জেগে থাকতে পারি, কিন্তু ওই যে পরের স্টেজটা আসে 3টে 4টে, ওই সময়টা কোনো বড় ভগবান এসেও জেগে থাকতে পারে না, মানে ওই সময়টা সবার ঘুম পাবেই পাবে। তো আর ওই সময়টা না মানে ইভিলস আওয়ার্স, তোমরা জানো 3টের সময়টা ওটা ইভিলস আওয়ার। তো বেসিক্যালি যেটা হলো, এবার ও ঠিক দেখলো 3টে বা 2:45 এরম বাজে, খুট করে ওর মানে ঘরের দরজাটার ছিটকিনিটা পড়লো, সেটা কিন্তু শব্দ পেলো। ঠিক আছে, এবার যখন শব্দ পেলো তখন না মামা সজাগ হয়ে গেল, উনি কিন্তু ঘুমিয়ে পড়েছিলেন, না তন্দ্রা মতন এসে গেছিলো, কাহার তো কাজ জেগে থাকবে, উনি তো ভাবছিলেন হয়তো সবকিছু নর্মালি আছেন। তখন ঠিক আছে, এবার খুট করে আওয়াজ হলো, খুট করে আওয়াজ হওয়ার পর দেখলো কি বলো, মাঝে মাঝে নেটটা বড্ড সমস্যা করে, এত সমস্যা না ভালো লাগে না। আচ্ছা আমি কি আবার ক্লিয়ার আছে, একটু বলো না গো ক্লিয়ার আছে কিনা, সাউন্ড জোরে আসছে কিনা একটু বলো, কাইন্ডলি একটু বলো, তাহলে খুব ভালো হয়। আমার নেটটা আবার শুরু করেছে নাচানাচি, এই জন্য আমি একটু তাড়াতাড়ি আসতে চাই, মানে ইনসিডেন্টগুলো তো একটু বড় বড় থাকে, তো সেটাই হলো ব্যাপার। একটু কেউ বলো না অল ক্লিয়ার আছে কিনা, অল ক্লিয়ার, ওকে। উর্মিদি থ্যাংক ইউ আবার তাড়াতাড়ি প্রম্পট রেসপন্সের জন্য তোমার। যাই হোক, এবার তখন ও বললো যে ওই ছেলেটা বেরোলো, বেরিয়ে দেখলো সোজা পুকুর পাড়ের দিকে চলে গেল, হাঁটতে 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 সোজা পুকুর পাড়ের দিকে চলে গেল। এবার তখন না ওদের একটা ডাউট লাগলো মামার, যে ও তখন মনে করলো যে আমার ওর পেছন পেছন যাওয়া উচিত, ওর হয়তো কিছু সমস্যা হচ্ছে যেটা থেকে আমাকে বের করে আনতে হবে ওকে। কেন মামা অবভিয়াসলি নিজের ভাগ্নের প্রতি তো টান থাকবেই, আর যখন এতটা ক্লোজ ছিল, তো উনিও দৌড়ে উনি পেছন 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 গেছে পুকুর পাড় অব্দি। এবার পুকুর পাড় অব্দি দেখছে যে ওই যে একটা মানে বাঁধানো একটা ঘাট মতো থাকে না পুকুরের ওইতে, তো ওই বাঁধানো ঘাটের একটা মানে ওইয়ের ওপরে পাদানির ওপরে ওর ওর ভাগ্নে বসে আছে। এমন একটা ভাব যে তুমি যদি এরম করে গালে হাত দিয়ে কারোর সাথে কথা শোনো বা কথা বলো, তো তোমাকে যেমন একটা এক্সপ্রেশন হবে তেমন একটা এক্সপ্রেশন হচ্ছে। তো এরম করে খুব হেসে হেসে কথা বলছে।
আর তখন ওই ভাগ্নে বলছে, ও কিন্তু যার সাথে কথা বলছে তাকে কিন্তু দেখতে পাচ্ছে না মামা। তখন ভাগ্নেটা বলছে, আমার না জানো তো একবারও আমার মনে একটু আনন্দ হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আমি তোমাকে ছাড়া কি করে একজন অন্য মহিলাকে আমি ওই করব, ভালোবাসবো বা বিয়ে করব, এরম বলছে। তখন কে মানে কেউ যে ওকে রিপ্লাই দিচ্ছে সেটা কিন্তু শুনতে পাচ্ছে না ছেলেটি, যে মানে যার বিয়ে হবার কথা হচ্ছে সে কিন্তু শুনতে পাচ্ছে না। এবার তখন মামার না প্রচন্ড খটকা লেগেছে। মা বলে, এই জিনিসটা কিন্তু ভালো হচ্ছে না, যেটাই হচ্ছে সেটা ভালো হচ্ছে না, নিজের মনে মনেই বলছে। তখন ঠিক আছে, এবার গিয়ে তখন আবার যথারীতি পরদিন সকালবেলা মেয়েটিকে ফোন করেছে। মেয়েটিকে ফোন করে বলছে, হ্যাঁ মা, তুমি যদি পারো, জানি বিয়ের আগে আমাদের নিয়ম আছে যে কোনো মানে মেয়ে বাড়িতে আসতে নেই, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি কাউকে বলবো না, যদি পারো একটু রাতের দিকে একটু যদি আসতে পারো এই বাড়িতে, আমিও তোমাকে জিনিসটা দেখাতে চাই যে আমি একা কিছু ভুল দেখছি কিনা, এটা দেখানোর জন্য। তখন মেয়েটারও একটা জানার কৌতূহল ছিল। তখন মেয়েটাও বলছে, ঠিক আছে মামাজি, আমি আসবো। বলে মেয়েটা ওই 10টা 10:30টার দিকে চলে এসছে। এবার এটা একটু অকওয়ার্ড যে মামাজি আর হবু বাড়ির বউ সে তারা এক ঘরে থাকবে। এবার ওই মেয়েটি এসছে তো সবাই দেখেছে, যে তখন সবাই খুবই আনন্দিত যে এসছে, কিন্তু ওদের মনের মধ্যেও একটা মানে খটকা আছে যে বিয়ের আগেও কেন এরম ভাবে এলো। ওদের বেসিক্যালি এই নিয়মটা নেই যে বিয়ের আগে এসে মানে ছেলে মেয়ে একসাথে দেখা করতে পারে। তাই জন্য ওর মামা মামির ঘরে, সরি ওর মানে ওর আরো যে আত্মীয় স্বজন আছে মহিলা যারা আছে তাদের ঘরে মেয়েটি রাত্রিবার জন্য থাকলো। কিন্তু এই মামাজি বলে দিয়েছিল যে অবভিয়াসলি যে তুমি কিন্তু রাত্রিবেলা একটু সজাগ থাকবে, দরকার হলে তুমি আমার ঘরে এসে একটু ঠকঠক করবে, আমি দরজাটা খুলে দেবো, তারপরে যা হয় হবে। ঠিক আছে। এবার সেই যেমন কাজ মানে যেমন কথা তেমন কাজ। এবার বেসিক্যালি তো এবার রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছে, আর মেয়েটার না কিছুতেই ঘুম আসছে না। এবার যেহেতু মেয়েটির ঘুম আসছে না, মেয়েটি না ওই 11টা 11:30 থেকে উঠেই মামাজির ঘরে গিয়ে ঠকঠক করেছে, দিয়ে দরজা খুলে দিয়েছে মামাজি। তখন বলছে, কি হয়েছে? বলছে, আমার না ঠিক ঘুম আসছে না মামাজি, আপনি শুন, আমি বরঞ্চ খেয়াল রাখি যে কে আসছে কি না, মানে ও কোথায় যাচ্ছে কি না যাচ্ছে। আর ওর মনের মধ্যে অবভিয়াসলি একটা সন্দেহ ছিল যে কি ব্যাপার, কেন, কোথায়, মামাজি এরম করে কেন ডাকলো। ঠিক আছে, এবার তো ও বসে আছে বসে আছে বসে আছে। এবার সেদিনটা ছিল কিন্তু পূর্ণিমা, মানে যেদিন ওই মানে মেয়েটে এসেছিল ওদের বাড়িতে। এবার যেহেতু পূর্ণিমা ছিল, তো সেহেতু মানে বাইরে খুব সুন্দর চাঁদের আলো, পুরো ফটফটে জ্যোৎস্না যাকে ফুটফুটে জ্যোৎস্না যাকে বলে। ঠিক আছে, এবার বেসিক্যালি এবার ওরা রেডি হয়ে আছে। এবার এবার কিন্তু ওই 3টে অবধি ব্যাপারটা গেল না। যখনই ওই 12টা 12:30 বাজে, তখন না খট করে একটা দরজা আওয়াজ হলো। এবার এই মেয়েটাও কিন্তু আওয়াজটা পেয়েছে, ওটা শীতকাল ছিল বেসিক্যালি। এবার শীতকালে তো সব চারিদিক নিস্তব্ধ থাকে, তো মেয়েটি যেহেতু আওয়াজ পেয়েছে, মেয়েটি কিন্তু উঠেছে, দিয়ে মামাজিকেও ডেকেছে। মামাজি পই পই করে বলে দিয়েছে, তুমি একা একা যাবে না, তোমার কোনো ক্ষতি হতে পারে। তো ঠিক আছে, এবার সবাই দুজনেই টেনশনে আছে, ব্যাপারটা কি বের তো করতেই হবে। এবার তখন আর এই মেয়েটা না, একটা বলে রাখি, এই মেয়েটা ভীষণ সাহসী ছিল, যার সাথে বিয়ে হবার কথা ছিল এই ভীষণ সাহসী ছিল, ডাকাবুকো ছিল। তো ঠিক আছে, এবার যথারীতি ওই ছেলেটা দেখলো আবার সে এমনভাবে দরজা খুললো, তেমনভাবে দরজা খুলে ওই মানে দিঘির দিকে আস্তে আস্তে এগোচ্ছে। এবার এগোতে 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 যাচ্ছে, ও না খেয়াল করছে ছেলেটি, মানে ছেলেটির দিকে তাকিয়ে, যে ছেলেটা কিন্তু বেসিক্যালি অন্ধের মতো যেন হাঁটছে। কেউ যদি কাউকে ফলো করলে যেমন হাঁটে তেমনভাবে হাঁটছে। ঠিক আছে, এবার হেঁটে 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 যাচ্ছে, পুকুর পাড়ের দিকে গেল, দিয়ে আবার ওই একইভাবে চাতালের দিকে বসলো, ওই একজনের সাথে কথা বলছে। এবার মেয়েটার না ভীষণ সমস্যা, আগের দিন কিন্তু মামা কিন্তু কোনো কিছু ঘাটায়নি, কে আছে কি না আছে ওটার জন্য ঘাটায়নি। কিন্তু এই মেয়েটা স্বাভাবিকভাবে, আমিও হয়তো সেটা করতাম, তখন ভয় টয় সবই ভুলে যেতাম, আমি আগে নিজের ভালোবাসার মানুষটাকে বাঁচানো দরকার। তখন ও না এতটাই মানে সাহসী, ও না ঠট করে বেরিয়ে এসছে মানে আড়ালের মধ্যে দিয়ে দিয়ে মেয়েটাকে ডাকছে। এবার মেয়েটাকে, বিশালাক্ষী দি গুড ইভিনিং, সরি আমি তোমাকে পরে বলছি, এটা স্লিপ ওয়াকিং না গো, এটা নিশির মতো ডাকের মতন। তো ঠিক আছে, এবার ওই মেয়েটি বেরিয়ে এসে দেখে যে ওই জলের মাঝখানে, তোমরা ব্যাপারটা কতটা ক্রিপি ভাবো, জলের মাঝখানে একটা অপূর্ব সুন্দরী দেখতে একটা মহিলা, মানে যাকে একবার দেখলে কেউ কিন্তু চোখ ফেরাতে পারবে না। ওই মহিলাটা রীতিমতো ওই মানে জলের ওপরে ভাসছে, আর অপূর্ব সুন্দর দেখতে, একটা ভীষণ সুন্দর কালার, একটা পিঙ্কিশ টাইপের একটা গাউন পরে আছে,
আর হাতে মানে মাথায় একটা ওই মতন একটা স্ক্রোল মতন, ভীষণ সুন্দর দেখতে। মানে একবার যে দেখবে, মানে শুধু ছেলে বলে না, মেয়েরাও মোহিত হয়ে যাবে যদি কেউ দেখতে পায়। কিন্তু আগের দিন কিন্তু মামাজি কিন্তু দেখতে পায়নি কে ছিল, কিন্তু মেয়েটা কিন্তু দেখতে পেয়েছে। মেয়েটা তো অত সুন্দর একটা অবয়ব দেখে না নিজেও স্টান্ড হয়ে গেছে, কি বলবে কি না বলবে কিছুই বুঝতে পারছে না, মানে আমতা 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 করছে। এবার এই আমতা আমতা করতে করতে ওই যে অবয়বটা ভাসছিল ও কিন্তু মেয়েটাকে দেখে ফেলেছে। দেখে ফেলে তো খুব রেগে গেছে, রেগে গিয়ে কটমট কটমট করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। তখন মেয়েটা বলছে, তখন মেয়েটা না অজ্ঞান হয়ে গেছে, ওখানেই অজ্ঞান হয়ে গেছে। এবার যেহেতু মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, মামাজি তো আসেনি, মামাজি তো বোকা, ওই সময় তো মানে মেয়েটার সাথে আসা উচিত ছিল দেখার জন্য। তো মামাজি কেউ বলাতে তখন এই ছেলেটা চটকাটা ভেঙেছে। এবার এই ছেলেটা কিন্তু জানতো না যে মেয়েটা এসছে বাড়িতে। তখন বলে কি হয়েছে মামা, তখন ও যখন চটকাটা পেয়েছে দৌড়ে এসছে, দৌড়ে এসে তখন বলছে যে কি হয়েছে মামাজি, কি হয়েছে? তখন মামাজি বলছে কি হয়েছে, তুমি এখানে কেন, তুমি কখন এসছো, তোমার এখানে কিসের প্রয়োজন, কি দরকার? তখন বলছে যে, আর এমন বাজেভাবে একটা কথা বললো, মেয়েটা তো তখন অজ্ঞান, মামাজিকেই বলল যে এই মেয়েটার এতটাই সাহস, তাকে তো আমি বিয়ে করছি, তারপরেও এখন আলাদা করে এসে আবার কি দরকার ওরা, মানে যেচে এরম আলাপ করা। তো ঠিক আছে, এবার তখন ওকে ঘরটা নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছে, করাতে তখন বলছে পরদিন সকালবেলা মামা জিজ্ঞেস করছে, হ্যাঁ তুমি কি দেখেছো মা, তুমি কি দেখলে? তখন সব কিছুও বলেছে। বলার পরে বলে না, এই জিনিসটা কিন্তু ভালো ঠেকছে না, কেন কি ওই ছেলেটার কিন্তু স্বাস্থ্যটাও দিনকে দিন খারাপ হচ্ছিল, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, এটা বিভৎস বাজে অবস্থা। ঠিক আছে, তো যথারীতিভাবে আবার কোনো একটা বলছে যেটা কিন্তু ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখিয়েছে। ডাক্তার কিন্তু লিটারালি কিছু ধরতে পারেনি, ছেলেটার মধ্যে কিছু অ্যাবনর্মালিটি আছে, সেটা কিন্তু ডাক্তারবাবু ধরতে পারেননি। সব টেস্ট হয়েছে, সব কিছু হয়েছে, কিছুই বুঝতে পারছে, একটু ব্লাড একটু কমে গেছে, ভালো পরিমাণেই কমেছে, সেটা ডাক্তারবাবু ধরেছে। তো সেই ক্ষেত্রে কিছু ফলমূল অবশ্যই আছে যেগুলো দিয়ে রক্ত বাড়ানো যাবে, তো সেই ব্যাপারটা নিয়ে অতটা ওই করেনি। এবার আরও যত দিন যাচ্ছে না, ছেলেটি আরও শুকিয়ে যাচ্ছে, মানে একদম কঙ্কাল হয়ে গেছে, বিয়োগ সামনে আসছে। মেয়েটা তখন খুব কান্নাকাটি করছে নিজের বাড়ির লোকজনের কাছে যে না মা, আমার কিন্তু ভালো ঠেকছে না, ও হয়তো কোনো মেয়ের সাথে প্রেম করছে না, বাট ওর ওপরে এমন কিছু ভর করে আছে যেটা ওকে সহজে ছাড়তে চাইছে না। আর ছেলেটিকে অসম্ভব সুন্দর দেখতে ছিল, লম্বান একদম, বলে পারফেক্ট কাপল ম্যাচিং যেটা বলে সেটা ওদের মধ্যে ছিল। একেও যেমন ডাক সাইডে সুন্দরী দেখতে, ওকেও ওইটা মানে ছেলেটাকেও সুন্দর দেখতে ছিল। তো ঠিক আছে, এবার তখন মাটা যখন অবভিয়াসলি মেয়ের মা যখন দেখবে যে সামনে নিজের মেয়ের বিয়ে আর নিজের মেয়ের কপালে এরম হচ্ছে, স্বাভাবিকভাবে যে কোনো মাই রিয়াক্ট করবে। যারা মা তোমরা ভালো করেই বুঝবে, যারা মা এখানে। তখন ও ঠিক করলো যে না, ওদের মানে যেখানে বাড়ি ছিল তার 2 গ্রাম পরেই একটা বড় হনুমানজির মন্দির ছিল, তো আমরা ওই মন্দিরটায় কালকে সকালে যাবো ওকে নিয়ে। এবার 17 দিয়ে ওরা সব রেডি ফেডি হয়ে নিয়েছে। এবার ছেলেটি যেতে চাইছে না, হট করে ছেলেটি যেতে চাইছে না। এবার যেহেতু যেতে চাইছে না, তখন জিজ্ঞেস করছে যে কেন যাবি না, চল একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাব। এবার ও যেন বুঝতে পারছে যে ওকে বোধহয় এমন কোনো জায়গায় নিয়ে যাচ্ছে যেটা ওর পছন্দের জায়গা নয়, কিন্তু বেসিক্যালি ওরা তো আর শোনেনি, কেন একে তো ঠিক করতে হবে না আফটার অল। তো যাই হোক, এবার ওরা কোনো মতে ওই গাড়ি করে নিয়ে গেছে, গাড়ি করে তুলে ছেলেটিকে নিয়ে গেছে। এবার অদ্ভুতভাবে ছেলেটি কিন্তু কোনো রকমের মানে কি বল মুভমেন্ট ছিল না সারা গাড়িতে, একদম চুপচাপ নেতিয়ে পড়েছিল। কিন্তু যেই গাড়িটা ওখানে এসে থামলো আর ওনারা গাড়ি থেকে নামলো, এই ছেলেটা না চিৎকার দিচ্ছে যে না, এখানে আমি যাব না, আমি এখানে ঢুকবো না, যাবো না। এবার এত জোর চিৎকার করছে, আশপাশে সব লোকরাও বেরিয়ে এসছে, আর তার সাথে সাথে ওই মন্দিরে পুরোহিত মশাও বেরিয়ে এসছে। এসে তখন বলছে যে কি হয়েছে, ওনার কি হয়েছে, উনি এত চিল্লাচ্ছেন? দেখুন বাবা, ওর মনে হয় কোনো ভূত বাধা পড়েছে, তো আপনি যদি ওকে একটু ছাড়িয়ে দিতে পারেন তো তাহলে খুব ভালো হয়। তখন বলছে যে কি হয়েছে, ওকে ভেতরে নিয়ে এসো। এবার না, ওরা অতজন মিলে, বাড়ির লোকজন মিলে গেছে, ওনারা চেষ্টা করছেন জোর জার করে ওনাকে ঢোকানোর, মানে মন্দিরের মধ্যে, কিন্তু উনি কিন্তু ঢুকতে চাইছেন না। উনি কোনো ঢুকতে চাইছেন না, উনি লিটারালি ইগনোর করছে, যেতে চাইছেন না। তো যাই হোক, এবার তখন অতগুলো লোক আছে, কেউ ওকে ধরে ঢোকাতে পারছে না, এত শক্তি যেন মনে হচ্ছে সবাইকে ছিটকে ফেলে দেবে। কিন্তু ওই কোনোরকমভাবে একটা পা যখন রেখেছে সিঁড়ির ওপরে, ও স্টিল অ্যান্ড নর্মাল। তখন বলছে আসুন ভেতরে আসুন, খুবই জটিল ব্যাপারটা মনে হচ্ছে।
তখন তো ওখানকার পুরোহিত দেখেছে ভালো করে, দেখে বলার পরে একে তো বলছে একে তো পরী ধরেছে, একে তো পরী ধরেছে, এখানকার পরী না, ভিন দেশের পরী। তো ওই ভিন দেশের পরী একে খুব পছন্দ হয়েছে। এবার তাই জন্যে ওই পরীর একটাই উদ্দেশ্য হলো ওকে নিজের মানে পৃথিবীতে নিয়ে যাওয়া, এটাই মেন উদ্দেশ্য। তখন ও বলছে যে না না না, আমার ছেলেকে আমি এরমভাবে ছেড়ে দেবো না, তো আপনি একটা কাজ করুন, আমি যে করে হোক আপনাকে এই মানে সেটা ডিল করতে হবে। তখন বলছে দেখুন, একটা পরী তো বেসিক্যালি আমাদের হিন্দু ধর্মের নয়, কিন্তু ওরা বেসিক্যালি হলো নন হিন্দু ধর্মের। এবার সে তো সেই ক্ষেত্রে ওনার কাছে সেই পাওয়ারটা নেই যে উনি এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তখন উনি বললেন একটা দরগার একটা খোঁজ দিলেন, ওখানে একজন খুবই ফেমাস বাবাজি থাকতেন, তো ওনার কথা বললেন। এবার ওনার কথা বলাতে হ্যাঁ, পরিগল্প কনই শোনা যায়, তো ওনার কথা বলাতে ওনার কাছে নেওয়া হলো। এবার উনি তো খুবই বড় মাপের একজন গুণী, তো উনি সব দেখে টেকে বুঝলেন যে বললেন যে এনাকে যে পরীটা ধরেছে, উনি বললেন যে উনি যে মানে পুরোহিত মশাই যেটা বলেছেন সেটা অ্যাবসলিউটলি ঠিক। এবার একে যেই পরীটা পজেস করেছে, সেই পরীটা কিন্তু মানে খুবই উচ্চ বংশের একজন পরী, মানে খুবই উচ্চ বংশের পরী, আর খুব নাম আছে পরীর জগতে, ওনার খুব নাম আছে। উনি অপূর্ব ডাকসাইটে সুন্দরী, ওনার ডাক আহ্বান করা কারোর সম্ভব না। একবার যদি কোনো ছেলের নজর ওনার ওপরে পড়ে যায়, তাহলে উনি বেসিক্যালি নিয়ে যান, মানে ছাড়েন না, মেরে নিজে দুনিয়া নিয়ে চলে যান। তখন উনি কি বললেন যে হ্যাঁ, এবার যাই তখন উনি বললেন যে বেসিক্যালি তাহলে আমি চেষ্টা করতে কোনো ওই নেই, আমার সাথে তো আল্লাহ আছে, আমি অবশ্যই চেষ্টা করব যতটা পারবো ওনাকে ঠিক করার। ঠিক আছে, যেমন বলা তেমন কাজ। এবার উনি গেছেন, এবার উনি গিয়ে তখন বলছে যে বেসিক্যালি যেটা বলে যে দেখো, একমাত্র সন্তানকে কে ছাড়তে চায় মা? তুমি বলো, তুমি তো এত উচ্চ বংশের একজন পরী, তুমি তো জানো তোমারও তো মা বাবা আছে, তুমি মা বাবাকে জিজ্ঞেস করো তো তোমাকে ছাড়া তোমার মা বাবা থাকতে পারবে? ও যদি এখন তোমাকে চেয়ে বসে যে তোমাকে আমার পৃথিবীতে এসে আমার মা বাবার সাথে এসে থাকতে হবে, সংসার করতে হবে, তুমি কি সেটা পারবে? তখন এমন এমন কিছু কথা বললেন ওই গুণিন যে ওটা শুনে না পরী না একটু যেন নরম হলেন, পরী যে ছিলেন উনি একটু নরম হলেন। এবার নরম হয়ে তখন বলল যে ঠিক আছে, আমি এক শর্তেই ওকে ছাড়তে পারি, ওকে একটা কথা দিতে হবে, ও যেন সারা জীবন বিয়ে করতে পারবে না, ও সারা জীবন বিয়ে করতে পারবে না, সন্তান ধারণ করতে পারবে না, আর আমি যখন চাইবো আমি ওর কাছে আসবো। কিন্তু তখন বলছে যে আপনি যদি যেরমভাবে ওর কাছে আসেন তাহলে ওর তো শরীরটা খারাপ হচ্ছে। তখন ওই পরীটি কথা দিল যে আমি ওর কোনো ক্ষতি করব না, ও যেমন আছে তেমনই থাকবে, কারণ আমি ওকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি এই কমাসে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আর আমি তো আমার পক্ষে সম্ভব নয় যে আমি এখানে এই সমাজে এসে থাকবো, তো আমি ওকে কিছু ক্ষতি করব না, কিন্তু একটাই কথা দেবেন যে ও যেন কাউকে বিয়ে না করতে পারে, সন্তানও যেন না আসে। এবার দেখো স্বাভাবিকভাবে একটা কেমন আতখাপছা জীবন হয়ে গেল ছেলেটির। এবার দেখো মেয়েটা তো যথেষ্ট ভালোবেসেছিল, এবার মেয়েটা তো কখনোই চাইবে না যে ওর জন্য ছেলেটার ক্ষতি হোক। তখন ও কিন্তু বলে ঠিক আছে, আমি বিয়ে করবো না, রাজি আছি, কিন্তু আমি ওর পাশে থাকবো। মানে ছেলেটার কেমন ভাগ্য বলো, একটা তো গার্লফ্রেন্ড আছেই, আবার তার সাথে সাথে একটা পরীয় গার্লফ্রেন্ডও পেয়ে গেল ফ্রিতে, যাকে বলে অত সুন্দরী। এবার ঠিক আছে, এবার বছরের পর বছর যেতে থাকলো, এই গল্পটা একটু বড় আছে, বছরের পর বছর চলে গেল, প্রায় 8-9 বছর হয়ে গেছে, সবাই আস্তে আস্তে সব কিছু ভুলতে শুরু করেছে। ইন দ্য মিন টাইম পরীটা কিন্তু কন্টিনিউয়াসলি আসতো, কিন্তু ছেলের স্বাস্থ্য যেন মানে দিনকে দিন যত দিন যাচ্ছে তত যেন সুন্দর হয়ে যাচ্ছে, মানে রাজপুত্রের মতো দেখতে হয়ে যাচ্ছে দিনকে দিন। ঠিক আছে, এবার তখন ও বললো এবার 8-9 বছর পরে মোটামুটি ব্যাপারটা যখন একটু থিতিয়ে গেছিলো, মানে এরা জানি না এদের মাথায় কি ধরনের পোকা কামড়ালো, ওরা বিয়ের ব্যবস্থা করলো। আর ওই মেয়েটির সাথে, কারণ ওই মেয়েটিও কিন্তু খুব ভালোবাসে, তো ওই মেয়েটিও অন্য কোনো ছেলেকে মন দিতে পারেনি, কিন্তু অন্য কোথাও বিয়ে করতে পারেনি, মানে এটাকেই বলা হয়তো প্রকৃত ভালোবাসা। তখন যখন আবার এই বিয়ের প্রস্তাব নিয়ে ওরা আসা হলো, তখন হয়তো মেয়ের বাড়ি থেকে ভাবলো হয়তো ওনারা কোনো মানে উপায় টুপায় করেছে, এটা কিন্তু ওরা ছেলের বাড়ি থেকে লুকিয়েছিল, ওরা কিন্তু কোনো উপায় টুপায় করেনি, ওরা মেয়েটার লাইফটাকে বেসিক্যালি রিস্কেই রেখেছিল। তখন বললো যে ঠিক আছে তাহলে বিয়ের ব্যবস্থা হোক,
তো বিয়ের বাড়ি সব লোকজন আসা হলো, যেটা বলছিলাম একদম স্টার্টিংয়ে বললাম বিয়ে বাড়ির ইনসিডেন্ট। তো খুব ধুমধাম করে, ছেলের বাড়িও তো বেশ অবস্থাপন্ন, মেয়ের বাড়িও খুব অবস্থাপন্ন, সবাই বিয়েতে আসছে, হই হুল্লোড়, সঙ্গীত, মেহেন্দি, কোনো কিছু বাদ নেই, সব কিছু হচ্ছে। এবার ছেলেটার না মনটা ভালো নেই, মনটা একদমই ভালো নেই, কেন কি ও কিন্তু সাইমেন্টেনিয়াসলি এই পরীটাকে ভালোবেসে ফেলেছিল মন থেকে। আর 8-9 বছর হয়ে গেল, স্বাভাবিকভাবে ভালোবাসাটা আরও বাড়ার উচিত। ও কিন্তু বিয়ে করতে চায়নি, ও কিন্তু পই পই করে বলেছে, মা তোমরা ওই মেয়ের বাড়ি থেকে লুকিয়ে আমাকে বিয়ে দিচ্ছ, মেয়েটার তো এতে ক্ষতি হতে পারে, বা আমারও তো ক্ষতি হতে পারে। তা ওর না কিচ্ছু হবে না, ঠাকুরের আশীর্বাদে সব কিছু ভালো। এটা ওর বাড়ির লোকের গাফিলতি, আমি সত্যিই বলবো। আচ্ছা কতক্ষণ হলো আমাকে একটু সবাই বলো, বাবা 8 ঘন্টা হয়ে গেল একটা গল্প বলতে বলতে। তো যাই হোক, এবার তোমার বিয়েটা হলো, স্বাভাবিকভাবে সব গেস্ট ফেস্ট আসছে। ছেলেটা কি এইসব জানতো? হ্যাঁ, ছেলেটাকেই তো হিপনোটাইজ করেছিল বিশালাক্ষী দি, পরীটা সবই তো জানতো ছেলেটা। তো যাই হোক, এবার তখন বিয়ে টিয়ে হলো ওদের, মানে ভালো মতন হলো। এবার যখন বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে যায়নি, বিয়ে হচ্ছে, হট করে ছেলেটা না, মানে নিজে থেকে একটা জায়গায় দাঁড়িয়েছিল, মানে রিচুয়ালসগুলো হচ্ছিল, হট করে না ভীষণ জোর কাঁপতে শুরু করলো। কোথাও কিচ্ছু নেই, হাত পা কাঁপতে শুরু করলো, হাত পা ঠান্ডা হয়ে গেল, মানে একটা বিভৎস একটা ব্যাপার হয়ে গেল, খিচুনি টাইপের লাগলো। তারপর ডাক্তার ফাক্তারকে ডাকা হলো সঙ্গে সঙ্গে, সামনেই বোধহয় একটা হাউস ফিজিশিয়ানের বিয়েতে ইনভাইটেড ছিল, তো উনিও তখন ওখানে ছিলেন। উনি দৌড়ে দৌড়ে এসে, উনিও তো খুব মানে টেন্সড হয়ে গেছেন, উনি দৌড়ে এসে ছেলেটির পালস ধরলো, এবার পালস ধরে সঙ্গে সঙ্গে বললো হি ইজ নো মোর, ক্লিয়ারলি বলে দিল হি ইজ নো মোর। তোমরা একবার সিচুয়েশনটা জাস্ট ভাবো, ছেলেটার বিয়ে হচ্ছে, বাড়ি ভর্তি অত লোকজন, সেখানে এরমভাবে ছেলেটার কিন্তু মৃত্যু হলো। তাহলে এটা কার দোষ হলো? অবভিয়াসলি ছেলের বাড়ির দোষ হলো। তোমাদের আনন্দ করা, তোমাদের মানে নিজের সুখ দেখা, সেই ক্ষেত্রে তুমি ছেলেটাকে তো লস করলে, বেসিক্যালি ছেলেটার মৃত্যু হলো, আর কিছুই না। মানে মানে কি বোকামি বললেও কম বলা হবে, এরম কিন্তু করাটা ওনাদের উচিত হয়নি। তারপরে কি অদ্ভুত দেখো, যেহেতু ছেলেটি মারা গেল, মেয়েটি না সঙ্গে সঙ্গে ওখানে অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হোক, ওকে হসপিটালে নিয়ে গেল, পরের দিন জ্বালা গেল, মেয়েটাও কিন্তু কোমায় চলে গেছে, মানে যার সাথে বিয়ে হচ্ছিল, তো মেয়েটাও কিন্তু কোমায় চলে গেছে। মানে একসাথে দুজনেরই কিন্তু অবস্থা, একজন মারাই গেল, একজন কোমায় চলে গেল। একজন হলো, ছেলেটারও কি কপাল, সত্যি ছেলেটারও কি কপাল, ছেলেটা কিন্তু বিয়ে করতে চায়নি, ছেলেটা কিন্তু এই পরীটিকে নিয়েই সুখী ছিল। তো এটা ছিল আমার ফার্স্ট ইনসিডেন্ট, যেটা একটু অদ্ভুত। এটা আমি একজনের কাছে শুনেছি, সে এখানে থাকে না, সে আউট অফ কলকাতা থাকে, কিন্তু মানে সেই দাদা মাঝে মাঝে এখানে আসে, এখানে অফকোর্স কলকাতাতে বাড়ি, কিন্তু কাজের সূত্রে বাইরে থাকে। তো ওই দাদাটা তো বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে, ওর অনেক বন্ধু সার্কেল, তো সেই বন্ধু সার্কেল থেকেই মানে এই গল্পটা একজন বলেছিল, তো সেটা আমাকে আমার দাদা শেয়ার করেছিল। ওই দাদা, উনিও ঠিক মানে হিন্দু নয়, উনিও মারবাড়ি, তো উনিও আমাকে এটা শেয়ার করেছিল। তো এটা একটু বড় হয়ে গেল, তোমাদের কেমন লাগলো একটু বলো। আমি বেশিক্ষণ ওয়েট করবো না, নেক্সট ইনসিডেন্টে চলে যাবো, ওখানে প্রচণ্ড টায়ার্ড। সারাদিন অফিস করে এসে সামনে একটা বাড়ির সামনে একটা মেলা হচ্ছিল, ওখান থেকে ঘুরে তারপরে এলাম। তাহলে ছেলেটা অন্য মেয়েটার সঙ্গে রিলেশনশিপ রেখেছিল কেন? বিশালাক্ষীদি, তুমি হয়তো প্রথমে ছিল না, যে অন্য মেয়েটা যে মানুষ ছিল, ও যে মানুষ ছিল, ও কিন্তু ওর সাথে কিন্তু অনেক বছরের, মানে বিয়ের আগেও অনেক বছরের রিলেশন ছিল, আগে থেকে ওদের বাড়ি থেকে কিন্তু বিয়ে ঠিক ছিল। পরি তো পরে এসছে, পরির চ্যাপ্টারটা পরে ছিল, রিলেশনশিপ কিন্তু আসলে কিন্তু ভালোবাসতো ওই মেয়েটিকে যে মানুষ ছিল, পরিটাকে কিন্তু ভালোবাসতো না। এটা পুরোপুরি মানে যা, মানে ফলটা পুরোপুরি এদেরই। হ্যাঁ, ভীষণ স্ট্রেঞ্জ ঘটনা সত্যি, মানে এই ঘটনাটার কোনো রকমের কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না যে এরমও হয়। মানে তোমার কথাটা যেটা বলা হয়েছে, তোমার না শুনে তুমি অন্য কাজ করছো, যার জন্য একটা মানুষের জীবন চলে যাচ্ছে, এর কোনো এক্সপ্লেনেশন হয় না। তো আমি বেসিক্যালি এবার নেক্সট ঘটনায় মুভ অন করছি, আর দুটো ঘটনা আছে, তো সেইগুলোও অদ্ভুত, দুটোই অদ্ভুত। এবার এটা একটু ভৌতিক আছে, এটা যেমন অতটা ভৌতিক ছিল না, এটা একটু ভৌতিক। তো বেসিক্যালি এটা হলো একটা, এখানকার নয়, এটা হলো রাজস্থানের ঘটনা। এবার তোমরা হয়তো বলবে রাজস্থান মানে তো ভূতের বাড়ি বা ডিপো ভূতের, যাই হোক। এবার বেসিক্যালি যেটা হলো, এবার একটা কাপল ছিল, এবার এই কাপলটা
ডিসাইড করলো ওরা হানিমুনে যাবে রাজস্থানে। ঠিক আছে, খুব আনন্দ রাজস্থানে হানিমুনে যাবে। এবার ওরা আগে থেকে টিকিট ফিকিট করে রেখেছিল, মানে ওরা দুজনেই অফিসে চাকরি করতো, হাজব্যান্ড ওয়াইফ। এবার ওরা তখন ঠিক করলো যে আমরা একটা 15 দিনের অনেক দিন ধরে একটা লিভ জমিয়েছিল, 15 দিনের একটা লিভ একটা করে ওরা ঘুরতে যাবে। ঠিক আছে, 1 সেকেন্ড, সরি। এবার ঠিক আছে, যত যেমন কথা তেমন কাজ। হ্যাঁ, এবার যেমন কথা তেমন কাজ গেছে। এবার তখন ঘুরতে গিয়ে ওরা ঠিক করেছিল যে আমরা না এমন এমন জায়গায় থাকবো যেখানে অ্যাডভেঞ্চার হবে, অ্যাডভেঞ্চার থাকবে। ওরা কোথাও না অ্যাডভেঞ্চার ভালোবাসতো। এবার তখন ওরা ঠিক করলো অ্যাডভেঞ্চার থাকবে, আর আমরা অ্যাজ ইফ কোনো হোটেলে থাকবো না, আমরা অ্যাজ ইফ চেষ্টা করবো মানে ধরো মরুভূমির মধ্যে থাকার। এবার রাত্রিবেলা সকালবেলা যতটা গরম থাকে, মরুভূমিটা কিন্তু তেমন রাত্রিবেলা ঠান্ডা থাকে। মানে কেমন উৎকট উৎকট সব বুদ্ধি আজকালকার ইয়াং কাপেলদের, ভাবো। আর ওখানে না এখন নতুন কিছু হয়েছে, মানে ওই রাজস্থানের রাজস্থান মানেই ভূতের জায়গা তনুদি। এবার যাই হোক, এবার ওখানে মানে ছোটো ছোটো টেন্ট পাওয়া যায় লিটারালি এখন, মানে কেউ যদি রাত্রিবেলা থাকতে চায় ওখানে গিয়ে রেন্ট করে থাকতে পারে। আর ওখানে রীতিমতো মানে প্রোগ্রামের আয়োজন করা হয়, নাচ গান, মানে রাজস্থানী সব ওরা নাচ করে মেয়েরা, বিভিন্ন রকমের অ্যাটায়ার পরে, এটা তো হয়। এবার ঠিক আছে, এবার তখন ওরম একটা প্যাকেজ বুক করেছে। ওরা ভাবলো যে আমরা এখানে থাকবো, তো 3 দিনের জন্য ওরমভাবে থাকবো। ঠিক আছে, এবার ছেলেটাও খুব এক্সাইটেড, মেয়েটাও অবভিয়াসলি এক্সাইটেড, নতুন নতুন বিয়ে হয়েছে, সবারই মনে একটা আনন্দ থাকে। এবার ওরা সারাদিন ঘুরে টুরে এসে খুব টায়ার্ড হয়ে রাত্রিবেলা শুয়ে পড়েছে। এবার ওখানে সিস্টেমটা কি সুন্দর দেখো, ওখানে যে টেন্টগুলো আছে না, ওই টেন্টগুলোকে না এরমভাবে চেন লাগিয়ে দিলে কিন্তু দরজার মতো হয়ে যায়। বাইরে থেকে এই চেনটা যদি কেউ আসতে যায় মানে ডাকতে হবে বা নক করতে হবে, আর চেনটা লাগিয়ে দিলে পুরো এনক্লোজড হয়ে যায়। এবার স্বাভাবিকভাবে নতুন কাপল থরি না ওরা চেন খুলে শুয়ে থাকবে, তা তো না। এবার ওরা রাত্রিবেলা স্বাভাবিকভাবে নতুন যা হয়, আর বলছি না আলাদা করে। এবার ঠিক আছে, এবার যাই হোক, এবার কথাবার্তা হচ্ছে। এবার কথাবার্তা মানে নিজেদের মধ্যে কথাবার্তা যা হয় নতুন কাপলদের মধ্যে, আমি আর এক্সপ্লেন করছি না। এবার তখন মেয়েটি বলছে যে হ্যাঁ গো, তুমি কি কোনো একটা আওয়াজ পেলে? তখন সেটি বলবে কি আওয়াজ গো? মানে আমার না মনে হচ্ছে এটা কেউ গুনগুন করে গান গাইছে। তখন বলছে দেখো সন্ধেবেলা তো ওখানে মানে নাচ গানা হলো, তো হতে পারে ওখানে হয়তো কোনো গান টান কেউ চালিয়েছে। বল না, খুব মিষ্টি একটা আমি গলা শুনতে পাচ্ছি, খুব সুন্দর একটা কেউ যেন রাজস্থানী মাসে খুব সুন্দর গান গাইছে। তোমরা তুমি এইসব কথা ছাড়ো, তুমি ইগনোর করো, তুমি আমার উপরে কনসেন্ট্রেট করো। তখন স্বাভাবিকভাবেই মেয়েটা ভাবলো হ্যাঁ স্বাভাবিক, আমি ঘুরতে এসে ওকে এইসব বলছি, এটা তো ঠিক নয়। ঠিক আছে, এবার যথারীতিভাবে ও ইগনোর করলো। তো ওরা সেই রাতটা কেটে গেল। সেই রাতটা কেটে যাবে, পরের দিন সকালবেলা খুব মানে এবার দেখো সকালবেলাটা প্রচণ্ড গরম, সেটা তোমাকে যখন টেন্ট তুমি মানে ওখানে নিয়েছো, তোমাকে ওটা কিন্তু বেয়ার করতে হবে, কিছু করার নেই। তুমি রাতের সুখটার জন্য তুমি নিয়েছো, সকালবেলা গরমটা পাবে না, এটা তো হয় না। তো যত রাতে পারে মেয়েটা তখন বলছে হ্যাঁ গো আমি আর পাচ্ছি না এখানে থাকতে, তুমি একটা গাড়ি বুক করে চলো আমরা কোনো মানে ওইতে হোটেলে গিয়েই উঠি। তখন ঠিক আছে, এবার তখন বলছে দেখো এত ভাড়াটা দিয়েছি, এটা কি ওয়েস্ট যাবে? আমরা একটা কাজ করি, চলো আমরা এই দিনের বেলাটা সব আশপাশে যা মানে দর্শনীয় স্থান আছে সেগুলো দেখে নিই, আর রাত্রিবেলা আমার ওই টেন্টে ফিরে আসবো। এবার যেমন বলা তেমন কাজ, বেরিয়েছে সব, সারাদিন খুব ঘুরে খুব টায়ার্ড, ভীষণ আনন্দ হচ্ছে ঘুরতে গিয়ে। এবার তখন রাত্রিবেলা যখন ফিরে এসছে টেন্টে, আবার যথারীতিভাবে টেন্টে ফিরে এসে আবার ওরমভাবে চেন ফেন আটকে দিয়ে দুজনে মিলে গল্প করছে। এবার গল্প করতে করতে না আবার একটা মিষ্টি, আবার সেই একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর মিষ্টি একটা সুর যেন কোথা থেকে মানে বেশি আসছে, কি যেন গান গাইছে, মানে এরকম করে সুরেলে ভাবে গান গাইছে। তখন মেয়েটা তখন ভাবছে যে কি সুন্দর গান গাইছে না, ছেলেটাকে বলছে। তখন ছেলেটা না মানে গানটার সুরটা খুব সুন্দর লাগছে, মানে ওরা না রেকগনাইজ প্রথম করতে পারছিল না যে কি গানটা বা কেন গান, এটাকে বুঝতে পারছিল যে মানে কোনো রকম হিন্দি গান। তো যাই হোক, তখন আস্তে আস্তে যখন একটু শুনতে তখন ওরা রেকগনাইজ করতে পারলো যে ওই গানটা ছিল না অমিতাভ বচ্চনের, ওই যে
कभी कभी मेरे दिल में ख्याल आता है, ওই গানটা গাইছে। এবার যখন গাইছে এবার তখন বলছে চলো তো দেখি তো, এত সুন্দর যে গাইছে তাহলে তার লিটারালি মানে খুবই সুন্দরী হবে, সুন্দরী না মানে মানে খুবই প্রতিভাবান হবে বা কেউ থাকবে। তখন ওরা বলছে চলো চলো, তখন বলছে চলো একটা ওই নিয়ে না, টর্চ নিয়ে যাও, টর্চ নিয়ে বেরোই। এবার গেছে, এবার বেরিয়েছে, এবার বেরিয়ে দেখছে চারিদিকে পুরো নিস্তব্ধ, মানে খুব নিস্তব্ধ, কোথাও কিচ্ছু নেই, চুপচাপ চারিদিক। এবার তখন বললো কি হলো, কোথাও আমরা তো গান শুনলাম, গানটা কোথা দিয়ে এলো। এবার থাকে, এবার তখন ওরা বলছে না তাহলে হয়তো মানে অন্য কেউ টেন্টে হয়তো, অনেকের আরো লোক আছে তো টেন্টের মধ্যে কেউ হয়তো গাইছে। তখন ওরা যখন ফিরে আসতে যাচ্ছে তখন আবার ওই গানটার সুরটা শুনতে পেয়েছে। এবার গানটা শুনতে পায়নি, সুরটা শুনতে পেয়েছে। এবার তখন বলছে ওই দিকটা দিয়ে আসছে। তখন বলছে কিন্তু ওই দিকে তো কেউ থাকে না, ওই দিকে কোনো টেন্ট নেই, তো ওই দিক থেকে তাহলে কি করে আসবে। আর কি সুন্দর সুরেলা গান, এত সুন্দর, যার মধুর, যার গলা, মানে সে কি করে ওই করছে। তখন বলছে যে চলো চলো ওই দিকটা গিয়ে দেখি। তখন দুজনে মিলে গেছে। এবার গিয়ে দেখছে একটা মানে ওই মরুভূমির মধ্যে কাটা গাছই বেশি থাকে, ক্যাকটাস গাছগুলোই বেশি থাকে। তোমাদের শুনলে অবাক লাগবে, একটা মহিলা, সেই মহিলার না মানে ভীষণ সুন্দর, যেমন রাজস্থানী এরম চুড়ি, মানে চুড়ি পরে থাকে না সাদা সাদা, তোমরা হয়তো দেখেছো রাজস্থানী মেয়েরা যারা পরে, ওরম চুড়ি পরা একটা মহিলা ওই ক্যাকটাস গাছের ওপরে ওই রাত্রিবেলা বসে গান গাইছে। তোমরা ভাবো, এমনিতেই আমাদের কিছু একটা ফুটলে আমরা ওরে বাবা গো, ওরে মামা মা গো করে লাফাই, সেখানে ওরম একটা ক্যাকটাস ঝাড়ের ওপরে কি করে একজন ভদ্রমহিলা বসে থাকে, কি লজিক এটার পেছনে। ওটা দেখে না ওরা খুব অবাক হয়ে গেছে যে কি করে অত উঁচু একটা ক্যাকটাস গাছে ওরা বসে বসে ওরম ভাবে গান গাইছে, স্বাভাবিকভাবেই এটা ওই করা। তখন ওরা না আরো বেশি কৌতূহল হয়ে গেছে ওদের ওটা দেখে, ওরা কিন্তু ভয় পায়নি, ওদের কিন্তু আরো কৌতূহল বেড়ে গেছে, ওরা খুব সাহসী ছিল। এবার ওরা না টর্চটা নিয়ে আরো ওইদিকে এগিয়ে যাচ্ছে। এবার দেখো ওরা তো রাজস্থানী ভাষা অবভিয়াসলি জানে না, ওরা পেছনে ওখান থেকে জাস্ট জিজ্ঞেস করছে যে আপ কौन है आप इतने रात गए इधर क्यों बैठे हुआ है। তখন এরম করে ওরা যত মানে টর্চের লাইটটা নিয়ে না এরম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন এগিয়ে এসে সামনাসামনি দাঁড়িয়েছে অবয়বটার, তখন দেখে অবয়বটার মানে মুখের একটা সাইড কিন্তু নেই, মুখে অবয়বটার একটা সাইড নেই, পুরো যেমন কেউ যদি পুড়িয়ে দেয় বা কেউ যদি স্ক্র্যাচ করে নেয়, যে পুরো ব্যাপারটা খুবলে বের করিয়ে নেয়, ওরা যদি একটা ব্যাপার থাকে ওরম একটা ব্যাপার, এক সাইডটা পুরো, আর এক সাইডের মণিটা পুরো সাদা, আর এখান থেকে না দাঁতগুলো বেরিয়ে আছে, এরকম পাটি দুটো, মানে দাঁতের সারি সারি পাটি এখান থেকে বেরিয়ে আছে। এবার ওটা তো দেখে ওরা মানে দুজনেই পালাবে কি একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এবার ওরা না নড়তে পারছে না, ওরা তো চেষ্টা করছে নড়ার, কিন্তু ওরা চেষ্টা মানে পাচ্ছে না, নড়তে পারছে না কিছুতে একটা জায়গা দিয়ে। আর ও যে হাতের টর্চ হাতেই ওদের হাত থেকে পড়েও গেছে বালির মধ্যে দিয়ে গড়াগড়ি খাচ্ছে। এবার ওটা দেখার পর না ওরা ওই জিনিসটা নিতে পারেনি, যতই সাহস হোক আর যাই হোক, এরা যে মানে কেউই না নিতে পারে মতনই জিনিস। তো ঠিক আছে, ওটা দেখে ওরা দুজনেই ধাপাস করে অজ্ঞান হয়ে ওখানে পড়ে গেছে, দুজনেই পড়ে গেছে। এবার পড়ে গেছে, এবার এরা তো কিছু জানতেও পারেনি, সবাই তো যে যার নিজের টেন্টে ছিল। আর হ্যাঁ, ওদের কিন্তু একটা নিষেধাজ্ঞা দেওয়া ছিল যে যাই যত রাত হোক, যত আওয়াজ পাক, কেউ কিন্তু কোনো রকম সাড়া করবে না, বেরোবে না টেন্ট থেকে। এটা কিন্তু এই মেয়ে আর ছেলেটি কিন্তু একটা ভুল করেছে, এটা ওদের একদম করা উচিত হয়নি। একটা অজায়গা মানে অচেনা জায়গায় তুমি গেছো, সেখানে গিয়ে তো এরমভাবে তোমার কোনো রকমের ব্রেভারি দেখানোর কোনো মানে হয় না। তোমাকে ওখানে কেউ নোবেল পুরস্কার দেবে না তোমার ব্রেভারির জন্য। তো এটা ওদেরই ভুল, এটা অন্য কারোর উপরে তুমি দোষ দিতে পারো না। সে সিরিয়াসলি এগুলো সাহস না গো, এটা বিশালাকে দিয়ে এগুলো দুঃসাহস, এগুলো সাহস না। তো যাই হোক, যথারীতি মানে সারা রাত ওরা ওখানে পড়েছিল, কেউ টেরও পায়নি এরা। তো পরের দিন আস্তে আস্তে যখন মানে ভোর হচ্ছে, যার উটের যে মালিকরা বা উট যারা চড়ায় তারা যখন বেরিয়েছে, তারা এসে দেখছে যে ওরমভাবে ওরা বালির মধ্যে বসে আছে, মানে শুয়ে উল্টে পড়ে আছে। তখন তো প্রচণ্ড অবাক হয়ে গেছে যে কী হলো, সব দৌড়ে এসছে। তখন দৌড়ে আসার পরে
তখন বলছে যে ক্যা হুয়া, তো জল টল দিয়েছে, জল টল ধরো তখন থতমত খেয়ে উঠেছে। থতমত খেয়ে ওঠার পরে ওরকম করে ওই ঝাড়টার দিকে, ক্যাকটাসের ঝাড়টার দিকে তাকাচ্ছে, উধর পে কন ব্যাঠা है, উধর পে কন ব্যাঠা है। তখন হচ্ছে কন ব্যাঠা है, कोई तो नहीं है। বলো তো ও তো अभी भी बैठी है उधर, দুজনেই দেখতে পাচ্ছে, মেয়েটাও দেখতে পাচ্ছে, ছেলেটাও দেখতে পাচ্ছে। ও अभी भी वो उधर बैठी है, हम लोग को तरफ देख रहा है, हंस रहा है। তখন বলছে যে क्या बोल रहे हो, क्या बोल रहे हो। তখন বলছে যে যে हम लोग तो कुछ भी नहीं देख पा रहे साहब। তখন ওদের মধ্যে একটা বেশ বয়স্ক লোক ছিল, বয়স্ক মানে বেশ অভিজ্ঞ, উনি হয়তো কিছু জানতো। তো যাই হোক, এবার যেহেতু জানতো, এবার তখন বলছে যে ইন লোগোं को टेंट पे ले जाइए, इधर में मत रखिए, टेंट पे ले जाइए। তখন স্বাভাবিকভাবে টেন্টে নিয়ে গেছে, টেন্টে গিয়ে মুখে চোখে আরও ডাক্তার ফাক্তার নিয়ে এসছে। ডাক্তার দেখে এসে বললো যে ওনারা হয়তো খুব বিভৎস কিছু একটা দেখেছেন, যেটা দেখার পরে ওনাদের হয়তো হার্ট ফেল হতে হতে ওনারা বেঁচেছেন। ওনারা যে বেঁচে গেছেন অসম্ভব ভগবানের কৃপা, কিন্তু ওনাদের এখন আমার মনে হয় ইমিডিয়েটলি একটু হসপিটালে নিয়ে গিয়ে স্যালাইন ট্যালাইন চালু করা উচিত, আর কিছু চিকিৎসা দেওয়া উচিত। তো স্বাভাবিকভাবে ওরা ওখানে অ্যাম্বুলেন্স ডাকা হলো, সব তো অ্যামিউনিটিস রাখতেই হয়, কখন কার শরীর খারাপ হয়। এবার তখন অ্যাম্বুলেন্স ডাকতে হলো দুজনকেই। ভাবো হানিমুনে গিয়ে কি অবস্থা, একটা মানে স্মরণীয় হানিমুন যাকে বলা হয়ে গেল। তো যাই হোক, তারপরে হসপিটাল নিয়ে গেল। তারপরে ওরা নিজে থেকেই বললো যে আমরা আর ওখানে ট্রেনটা ফিরবো না, আমাদের যে করে হোক একটু স্টেশনে পৌঁছে দেবার ব্যবস্থা করা হোক, আমরা যে যার আমাদের। ওরা 15 দিনের ট্যুর নিয়ে এসেছিলো, সেখানে ওরা ম্যাক্সিমাম 4 দিনের ট্যুর, ওখানেই 4 দিনের ট্যুর করে ওখান থেকে পালিয়েছে। বলেছে আমরা আর নেই, আমরা আর কোনো ট্যুর একটা মানে ওই করতে চাও না, যেখানেই পৃথিবীর যেখানেই যাব, বাট আমরা রাজস্থান আর যাচ্ছি না। তো যে এই কথাটা যেটা আছে যেন কোনো মানে এনিহাও এটা কিন্তু সত্যি, যে রাজস্থানে কিন্তু আনাচে কানাচে অনেক হন্টেড জিনিসপত্র কিন্তু আছে। তো এটা ছিল আমার সেকেন্ড ইনসিডেন্ট, যেটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। এবার আমি লাস্ট থার্ড ইনসিডেন্টটা আছে। আচ্ছা কটা বাজলো, আমি কি টাইম এক্সিড করে যাচ্ছি? আচ্ছা ঠিক আছে, 10টার মধ্যে আশা করি হয়ে যাবে। নেক্সট এই গল্পটা বলবো। এই ঘটনাটা একটু অদ্ভুত, তবে বেশি মানে ভয়ের পরিমাণটাই বেশি, অদ্ভুতের থেকে ভয়ের পরিমাণটা বেশি। এবার ঠিক আছে, এবার আচ্ছা এই গল্পটা তোমাদের কেমন লাগলো, সেকেন্ড গল্পটা কেমন লাগলো জিজ্ঞেস করা হলো না তো। আচ্ছা মধুদি অলরেডি বলে দিয়েছে ভালো লাগলো, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। বিশালক্ষী দি তুমি এবার হাত জড়ছো কেন, হাত জড়ছো কেন? টাইম নিয়ে এত চিন্তা করো না। না সেটার জন্য না, আসলে আমি একটু টায়ার্ড আছি গো, তাই জন্য। মন খুলে বলতে পারবো না বাবা, মন খুলে গেলে আর বলবো কি করে। থ্যাংক ইউ উর্মিদি, তুমি একদম ঝাকাস সাইন দিয়ে দিয়েছো, তাই জন্য থ্যাংক ইউ। আচ্ছা ক্ল্যাপ করলাম, ও থ্যাংক ইউ, মাই প্লেজার, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট দিদি, থ্যাংক ইউ। আমি না ইমোজিগুলোও বুঝতে পারি না, কোন ডেটের কোন দেশে গাধে আমি বাবা। এটা ক্ল্যাপ তো পরিষ্কার বোঝা যাচ্ছে, আমি সেটা বুঝতেও 4 চোখ হয়েও আমি দেখতে পাচ্ছি না, কি অবস্থা আর কি বলবো। এবার তনুদিও থামস আপ দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ তনুদি। এবার আমি নেক্সট ইনসিডেন্টের দিকে মুভ অন করছি। এবার এটা একটা গ্রামের গল্প, বেসিক্যালি গ্রামের গল্প। এবার এটা আমি কিন্তু একটা জায়গা থেকে শুনেছি, আমি মিথ্যে কথা বলবো না, আমি যেটা শুনেছি সেটাই বলছি, ঠিক আছে। এবার যাই হোক, এবার বেসিক্যালি যেটা হলো, এবার ওই গ্রামটা না খুব সুন্দর একটা গ্রাম ছিল, এখানকার মানে এখানে বেঙ্গলেরই একটা গ্রাম ছিল। এবার সেই গ্রামে সবাই খুব আনন্দে থাকতো, মানে একে অপরের সাথে মানে সম্পর্ক খুব ভালো ছিল। কিন্তু ওখানে একটা মানে ব্যাপার ছিল, ওখানে যে প্রত্যেক পূর্ণিমা আসতো, 15 দিন পর পর পূর্ণিমা আসতো, মানে প্রত্যেকটি ঘরে হয় মেয়ে বা কোনো ছেলে, প্রত্যেকটি ঘরের একটা বা ছেলে বা একটা মেয়ে কিন্তু মারা যেত। বেশি বড় গ্রাম ছিল না, ম্যাক্সিমাম ওই 20-30টা ঘর ছিল, ওখানে প্রত্যেকটা ঘরে একজন করে কিন্তু মারা যেত। এবার সেটা যেহেতু হতো, তো সবার মধ্যে একটু কিন্তু আতঙ্ক ঢুকে গেছিল, যে রাত্রিবেলা হলে মানে ওখানে, থ্যাংক ইউ ঈশানিদি শোনার জন্যে। এবার ওখানে রাত্রিবেলা হলে, বেশি রাত হলে ওনারা কিন্তু বেরোতেন না, ম্যাক্সিমাম সবারই বলা থাকতো যে 12টার মধ্যে যা বাথরুম শৌচ করা। আর দেখো গ্রামের দিকে কিন্তু শৌচগুলো তো কাছে থাকতো না, অনেক দূরে থাকতো, ঠিক আছে। এবার যথারীতি এবার সবাই বাথরুম টাথরুম করে দিত, করে আসতো। এবার যেই ওই রাত্রিবেলা দিত,
মানে রাত্রিবেলা বেরোতো, রাত্রিবেলা বেরোলেই মারা পড়তো, কিন্তু প্রত্যেক পূর্ণিমায় হতো, আর অন্য কোনো দিন পূর্ণিমা হতো। ঠিক আছে, এবার সবাই যেটা গেস করেছিল যে ওখানে এখন একটা ডায়ন আছে, সেই ডায়নটা হয়তো মানে পোজেস করে, পোজেস করার পরে প্রথম 4 দিন খুব নাকানি চোবানি, খুব একটা বিভৎস ব্যাপার করে, করার পরে যেটা করে যে মানে বেসিক্যালি যাকে ধরেছে তাকে কিন্তু মেরে দিয়ে চলে যায়, তার পুরো শরীরের রক্ত খেয়ে মেরে দিয়ে চলে যায়, এটাই ওর কাজ। ঠিক আছে, মানে যেটাকে বলে বলি চাওয়া, নিজের জন্য বলি চাওয়া, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আর একটা অদ্ভুত ব্যাপার হলো এরা কিন্তু ওই মানে ইয়ং ছেলে মেয়ে কিছু বাজ বিচার করে না, সব কিছুই। ঠিক আছে, এবার ওই গ্রামে একটা বাড়ি ছিল, তো ওই গ্রামের মধ্যে যারা যারা, বাড়িটার মধ্যে যারা যারা থাকতো তারা হলো মা বাবা, ছেলেটারও মা বাবা, মানে যে বর ছিল, আর 2টো মেয়ে। মেয়েটার নাম, একটা মেয়ের নাম হলো দেবিকা, আর একটা মেয়ের নাম হলো কেন রাজান্না না কি ছিল। দেবিকা ছিল ছোট আর রাজান্না ছিল বড়। এবার ঠিক আছে, এবার ওদের একটা অদ্ভুত নিয়ম ছিল যে মানে যে কোনো পূর্ণিমার দিন যখন আসবে সবাই যত রাতি হয়ে যাক মানে 12টার মধ্যে বাথরুম সেরে নেবে, 12টার মধ্যে বাথরুম সেরে নিয়ে সবে শুয়ে পড়বে, আর যেন ওই না হয়, বেরোতে না হয়। এটাই বাঁচার উপায়, একমাত্র আর কোনো বাঁচার উপায় নেই। এবার ঠিক আছে, এবার একটা দিন মানে এরম পূর্ণিমার দিন, এবার ওদের তো কোনো রকমের ক্ষতি হচ্ছে না, তাই জন্য অতটা মাথায় কিছু রাখেনি। এবার তখন কি হয়েছে, তখন বলছে যে ওই করবো, এবার তখন বলছে রাত্রি তখন 11টা বাজে, দীপিকা আর রাজান্না ওরা বিশাল বড় বাড়ি, ওদের কিন্তু অবস্থাপন্ন ব্যাপার একটা ব্যাপার, কেন কি ওর বাবা বিদেশে, মানে বিদেশে না মানে শহরে চাকরি করে। এবার অ্যাক্সিডেন্টালি সেই দিনই বাড়িতে ওর বাবাও ছিল না, ওর দাদুও ছিল না, দুজনেই ব্যবসার কাজে বাইরে কলকাতায় গেছিল। এবার ওদেরও তো অত মাথায় ছিল না যে সেই রাতটা পূর্ণিমা, স্বাভাবিকভাবে কার মাথায় থাকে, কেউ কি বাজেটটা আগে থেকে গেস করে, কেউ গেস করে না। ঠিক আছে, এবার যথারীতিভাবে ওরা মানে বাচ্চা দুটো খেলছে, আর এই মাটা আর ওইটা ও ওই করছে, রুটি বেলছে, মানে খাবার তৈরি করছে রাত্রিবেলা। এবার যখন প্রায় ওই 11টা 11:30 বাজে, তখন ওই বয়স্ক ভদ্রমহিলা না হট করে ওর বৌমাকে বলছে যে মুঝে সজ জানা হয়। তখন ভদ্রমহিলা বলছে ঠিক আছে চলো, মানে যে বৌমা ছিল সে বলে চলো। তখন বলছে, যে বলছে চলো, তখন হ্যাঁ দুজনে মিলে যাচ্ছে হেঁটে হেঁটে। আর তখন বলছে যে বহু थोड़ा तेल ले लेना, थोड़ा तेल लेना, थोड़ा तेल मालिश कर देना मेरे माथे पे। তখন বলছে, তখন ওনার একটা খটকা লেগেছে, বলে এত রাতে এরকম একটা অবস্থা, 12টার মধ্যে ঘরে ঢুকে পড়তে হয়, সেখানে আমাকে তেল মালিশ করতে বলছে, অবাক তো লেগেইছে। তখন তাও ওনাকে যেহেতু বয়স্ক মহিলা ধরে 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 নিয়ে গেছে, এবার নিয়ে গিয়ে বাথরুমে ঢুকে গেছেন উনি। এবার বাথরুমে যেহেতু ঢুকে গেছে, এবার ঢুকে যাওয়ার পরে ও তো বাথরুম করছে, এবার 10 মিনিট হয়েছে, 10 মিনিটের পরে তখন জিজ্ঞেস করছে মাজি হো গেয়া হ্যায় আপকা, নেই তুম রুকো না, থোড়া রুকো। এবার উনি ভাবছে হয়তো শীতকাল, বয়স্ক মানুষ, তাই জন্য হয়তো একটু সময় লাগছে, বলে উনিও দাঁড়িয়ে আছে। এবার 10 মিনিট থেকে হলো 20 মিনিট, 20 মিনিট থেকে হলো আধা ঘন্টা, এবার কিন্তু 12টা বেজে গেছে, রাত্রি 12টা বেজে গেছে। ওর তো ভয় লাগছে মেয়েটার, তো হচ্ছে মাঝি জলদি নিকলিয়ে না, মাঝি সবে এরম করে ঠক ঠক করে মানে ঠক ঠক করতে যাবে বাথরুমে, তখন দেখছে হট করে ধাম করে দরজাটা খুলে গেল খুব জোর। এবার অত বয়স্ক মহিলা, প্রায় 60-70 বছরের বয়স লোকরা অত গায়ের জোর, জোরামভাবে ধাম করে দরজা খুলে দিল, এটা একটা অবাক ব্যাপার ফার্স্ট অফ অল। তো যাই হোক বেরিয়ে এসছে, সেটাই মেন ছিল। তখন বাবা জিজ্ঞেস করছে মা 12 तो बज गया है, तो अभी क्या आपको माई आपको क्या अभी तेल मालिश करवाना है? তো ওনার বলছে হ্যাঁ করবানা है, খুব চেঁচিয়ে বলছে, এরমভাবে উনি বলেন না, কিন্তু উনি কিন্তু খুবই সফট পার্সন বেসিক্যালি। তখন এবার উনি যে যখনই না মানে বাথরুমটা থেকে বেরিয়েছে, বেরোনোর পরে না কেমন যেন ভদ্রমহিলা লেংচে লেংচে হাঁটছে, শুধু লেংচে 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 হাঁটছে। তখন জিজ্ঞেস করছে মা আপকো কুছ হুয়া है, क्या गिर फिर गए थे बाथरूम में? ওরা সারা দিচ্ছে না, শুধু হেঁটে যাচ্ছে এরকম লেংচে লেংচে। এবার ঠিক আছে, এবার একটা ওদের একটা মানে বারান্দায় একটা চেটি মতন ছিল, ওই চেটির মধ্যে বসেছেন ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা। এবার তোমরা আছো তো নাকি আমি একা বকে যাচ্ছি, আমি তো বুঝতে পারছি না, কোনো কমেন্টস আসছে না। তোমরা আছো তো, একটু বলো না গো কেউ, নাকি আমি একাই ভূতের সাথে গল্প করে যাচ্ছি। যদিও বা 3জন জয়েনিং দেখতে পাচ্ছি, তবুও আছো নিশ্চয়ই, তুমি না চলে গেলে তো বুঝতেই পারতাম হয়তো। যাই হোক, এবার তখন আমি লেংচে লেংচে গিয়ে ওই চকিটায় বসেছে, তখন চকিটাকে বসে বলছে যে তেল মালিশ কর দো। এবার তো খুব সুন্দরভাবে তেল মালিশ করছে, আছি গো। এবার ঠিক আছে, তেল মেল করে তেল মেল কি বলছি, তেল মালিশ করছে। তখন এই বাচ্চা দুটো তখন খেলছিল, এবার খেলতে খেলতে ওরা উঠানে বেরিয়ে এসছে।
এবার বেরিয়ে এসে না, যে দেবিকা বলে বাচ্চা মেয়েটা ছিল, যে ছোট ছিল বেসিক্যালি, সে কিন্তু না কন্টিনিউয়াসলি দাদির দিকে তাকিয়ে আছে। ও কিন্তু চোখ সরাচ্ছে না দাদির কাছ থেকে। তারপর কে বলছি, এবার চোখ সরাচ্ছে না দাদির কাছ থেকে। এবার যখন চোখ সরাচ্ছে না, তখন ওর মান একটা অস্বস্তি হচ্ছে, বলে ক্যা তুই ইধার দেখ রা হ্যায়, ক্যা তুই ইধার দেখ রা হ্যায়। তখন বলছে যে না। তখন না ওই যে মানে ভদ্রমহিলা ছিল না, ওকে বলে যাও ঘর যাও, আন্দার যাও, ইতনা को बाहर क्यों हो, যাও 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 বলে ওকে চেঁচিয়েছে মেয়েটার উপরে। তখন মেয়েটা না তাও না চুপ করে আছে, কারণ মা তো আছে না ওখানে। তখন ওর মা তখন এবার যখন ওকে তেল মাখাচ্ছে, এবার দেখো মা তো পেছনে বসে পেছনে তেল মাখাচ্ছে ওর শাশুড়িকে, আর ওরা তো এই সাইড দিয়ে সামনেটা দেখতে পাচ্ছে। তখন ওই বাচ্চা মেয়েটা, ওইটুকু বাচ্চা মেয়ে, ও কিন্তু ইশারায় বলছে যে আঁখ আঁখ দেখো, আঁখ দেখো। তখন বলছে ক্যা, বলছে আঁখো মে দেখো। রাত 12টার সময় বাইরে তেল মালিশ, সেটাই তো, কি বোকা বোকা। এবার তখন ওরা কি করতে করতে যখন তেলের বোতলটা সামনে থেকে নেওয়ার এরা একটা ছলনা করে এরমভাবে নিচু হয়ে যখন দেখেছে, তখন দেখে ওই মানে বয়স্ক ভদ্রমহিলার চোখ পুরো লাল, পুরো টকটক করছে লাল। এবার যখন মানে ওরকম টকটক করে লাল দেখতে পাচ্ছে চোখ, তখন কিন্তু অবস্থা খারাপ হচ্ছে, বুঝে গেছে যে কিছু একটা ওই হয়েছে। ওটা শুনেই মানে এত জোর চিৎকার করেছে, ওরে বাবা, মানে হিন্দিতে মার গিয়া রে বলে এরকম করে চিৎকার করেছে। এবার আশপাশে সবারই লোক জানে যে আজকে পূর্ণিমা, তো ওদের বাড়ি মানে দাদা মানে ওই ওনার বর বা ওই দাদা যে ছিল ওরা বলে গেছিল যে একটু খেয়াল রেখো, মানে কখন কি বিপদ আসে তখন তো বলা যায় না। এবার ওরা আওয়াজ হওয়াতে না ভগবানের কৃপায় সেদিন সবাই হুড়মুড় করে, অত রাতে নিজের প্রাণের মায়া না করেও কিন্তু সবাই হুড়মুড় করে বেরিয়ে এসছে। এবার হুড়মুড় করে বেরিয়ে এসে যেখানে ওনাকে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে গেছে। এবার ওদের একটা কি সুন্দর চল ছিল, ওরা কেউ কিন্তু বাড়ির দরজা কিন্তু বন্ধ রাখতো না, জাস্ট ভেজিয়ে রাখতো ওটা। তো ঠিক আছে, ওরা ঢুকে গেছে। এবার ঢুকে দেখে ওই কাণ্ড, ওরা পুরো পুরো উঠানে ওরম বয়স্ক ভদ্রমহিলা দাপাদাপি লাফালাফি করছে। তোমরা ভাবো, মানে এখানে তো যা বোঝাই গেছে যে কি জিনিস। একবার দাপালাপি করে মানে ওইতে উঠে যাচ্ছে, পাঁচিলে উঠে যাচ্ছে, একবার দাপাদাপি করে ওই চৌকির উপরে নাচানাচি করছে, মানে ভীষণ বাজে অবস্থা। মানে বুঝে গেছে সবাই যে এনাকেই আজকে প্রসেস করেছে। তখন কি করবে, তখন একটা ওদেরই একটা বেশ মানে হাট্টা খাট্টা লোক ছিল, ওদের পাড়ারই ওদের গ্রামেরই, ও আরও সব ওদের বন্ধু বান্ধব কল করে ডাকলো। তে বললে সামনে যে হনুমানজির মন্দির আছে, সেই হনুমানজির মন্দিরটাকে নিয়ে চলো। এবার সবাই কিন্তু ধরে বেঁধে ওই হনুমানজির মন্দিরটাতে নিয়ে গেছে। বলে অত হাট্টা খাট্টা মানুষ তারা টেনে নিয়ে যেতে পারছে না, এমন অবস্থা। তবে দেখো মেয়েদের একটা কিন্তু নিয়ম আছে, যে কিন্তু ওই মানে হনুমান মন্দিরটায় গেছে তখন কিন্তু শান্ত হয়ে গেছে, তখন আর কিচ্ছু করছে না। তখন এবার কিন্তু কখনো হনুমানজির টিকা না আমি শুনেছি না মেয়েদের পড়াতে নেই কখনো, তুমি ছেলেদের পড়াতে পারো কিন্তু মেয়েদের পড়াতে নেই। তখন যদিও বা মেয়েরা এখন পড়ে সেরকম কিছু না, না আমিও পড়েছি অনেকবার, সেটা আমার একটু শুনে অবাক লাগলো। এবার ওই টিকাটা পরিয়ে দিয়েছে। এবার টিকাটা পরিয়ে দেওয়াতে সামনে একটা খুব সুন্দর দুর্গা মাতার মানে মূর্তি ছিল, ওখানেও একটা সিঁদুর মতো রাখা ছিল। তখন ওই সিঁদুরটা নিয়ে, আর হনুমান চালিসা তো চলছেই, ওই সিঁদুরটা নিয়ে এরকম করে লাগিয়ে দিয়েছে। এবার যেই মা দুর্গার সিঁদুরটা লাগিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছেন ওই ভদ্রমহিলা। এবার যেহেতু অজ্ঞান হয়ে পড়ে গেছে, মানে নিয়ে কষ্টে পাচ্ছিল না, তো যেন মনে হচ্ছে 300 গুণ ওজন বেড়ে গেছে ভদ্রমহিলার। তখন ওনাকে পাঁজা কোলা করে নিয়ে বাড়িতে নিয়ে এসছে। এবার যেই বাড়িতে নিয়ে এসছে তখন ভদ্রমহিলা সবাই মানে আশপাশে সবাই বললো তো ওনার সাথে রাত্রিবেলাটা কেউ শোয়াটা ঠিক হবে না, তো ওনাকে একটা আলাদা ঘরে ওনাকে তালা বন্ধ করে রেখে দাও, যা হবে কালকে সকালে হবে। এবার স্বাভাবিকবার পরদিন সকালবেলা ওই মানে ভদ্রলোকের মানে মা ছেলে আর দাদু সবাই চলে আসে মানে কোনো রকম বুকের সাহস নিয়েই দরজাটা খোলা হয়েছে। যখন দরজাটা খোলা হয়েছে তখন দেখে কিন্তু সব কিছু নর্মাল, কিচ্ছু নেই। ভদ্রমহিলা উঠে বলে, তখন জিজ্ঞেস आप ठीक हो? তখন বলে मुझे क्या हुआ था, मुझे तो कुछ नहीं हुआ था, मैं एकदम ठीक हूँ। তখন মানে উনি জানেও না পুরো রাত্রিবেলাটা কেমন গেছে ওনার, উনি কি করেছেন। তেলটা গায়ে ছেলে দেওয়া উচিত ছিল। এটা ভালো বলেছে। তো এটা ছিল আমার 3rd ইনসিডেন্ট। আপাতত আর কোনো ইনসিডেন্ট এখন শেয়ার করার মতো নেই। আমি আরও জোগাড় করে সামনে মাসে আরেকটা দিন এসে আবার তোমাদের সাথে আড্ডা মারবো। এখন আমি একটু রেস্ট নিই, খুবই টায়ার্ড, আমি আর দিচ্ছে না চোখ, আমার অনেক কষ্টে তাকিয়ে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একদিন দেখা হবে। গুড নাইট, টাটা, ভালো থেকো সবাই।
Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.